প্রিয় শিক্ষার্থী, আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম হাইড্রার শরীরের বহিঃত্বক সম্পর্কে। এই ক্লাসে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হাইড্রার অন্তত্বক। তোমরা খেয়াল করো, এটা যদি একটা হাইড্রা হয়, হাইড্রার শরীরটাকে যদি আমরা কেটে ফেলি, এই যে শরীরের বাইরের দিকে কালো রঙের যে লেয়ারটা আছে সেটা হলো তার বহিঃত্বক, আর শরীরের ভেতরের দিকে যে লেয়ারটা আছে এটাই হলো তার অন্তত্বক, যেটাকে আমরা বলি গ্যাস্ট্রোডার্মিস। এই গ্যাস্ট্রোডার্মিস নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। খেয়াল করো, এইটুকু অংশকে আমি জুম করে এখানে দেখাচ্ছি। হাইড্রার কালো রঙের এই লেয়ারটা হচ্ছে তার এপিডার্মিস বা বহিঃত্বক, আর লাল রঙের এই কোষগুলো হচ্ছে তার গ্যাস্ট্রোডার্মিস বা অন্তত্বক। তোমরা খেয়াল করো, বহিঃত্বকের মধ্যে যেই কোষগুলো ছিল অন্তত্বকের মধ্যে সেই কোষগুলোই থাকে। তবে আমরা জানি বহিঃত্বকের মধ্যে 7 রকম কোষ থাকলেও অন্তত্বক বা গ্যাস্ট্রোডার্মিস এখানে কিন্তু 5 রকম কোষ আছে। অর্থাৎ তার শরীরের বাইরের দিকে কালো রঙের এই লেয়ারে 7 রকম কোষ ছিল, কিন্তু এখন আমরা পড়ব লাল রঙের এই লেয়ারটা, এখানে কোষ আছে হচ্ছে 5 রকম। আমরা আগের আলোচনাতে পড়েছিলাম নিউরোসাইট কোষ এবং জনন কোষ, এই দুটা কোষ বহিঃত্বক বা বাইরের লেয়ারে থাকে, কিন্তু এই দুটা কোষ ভেতরের দিকে থাকে না। ভেতরের দিকে যে 5টা কোষ থাকে তাদেরকে মনে রাখার একটা নেমেনিক আগের ক্লাসে আমি বলেছিলাম। সেই নেমেনিকটা হচ্ছে গ্রুপ নাইস। তোমাদের বন্ধুদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপটা অনেক নাইস, তুমি সেটাই বলছো যে গ্রুপ নাইস। দেখো, এপিডার্মিসে বা বহিঃত্বকে যেই কোষগুলো ছিল গ্যাস্ট্রোডার্মিসে সেম কোষগুলোই আছে, যদি এদের একটু কাজগুলো অল্প একটু পার্থক্য আছে। এপিডার্মিসের কোষগুলোর কাজ একটু আলাদা, আর ভেতরের দিকের যে কোষগুলো আছে অন্তত্বকের যে কোষগুলো আছে এদের কাজটা একটু আলাদা। মোটামুটি কোষ কিন্তু সেম। এই গ্রন্থি কোষ, পেশি আবরণী কোষ, স্নায়ু কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ শরীরের বাইরের দিকে অর্থাৎ এপিডার্মিসেও ছিল, এগুলা কিন্তু গ্যাস্ট্রোডার্মিসেও আমরা পাচ্ছি, শুধু কাজগুলো একটু আলাদা হবে। কোন জায়গাতে পার্থক্যগুলো থাকবে সেটা আমাদের আলোচনা করার বিষয়। একটু খেয়াল করো, প্রথমে যদি আমরা এই জিনিসটা নিয়ে আলোচনা করি, পেশি আবরণী বা পুষ্টি কোষ। দেখো, শরীরের বাইরের দিকে অর্থাৎ এপিডার্মিসে তার পেশি আবরণী কোষ ছিল, হাইড্রার এপিডার্মিসে পেশি আবরণী কোষ ছিল। আমি তোমাদের বলেছিলাম যে হাইড্রার কিন্তু এপিডার্মিসে পেশি আবরণী কোষের সংখ্যা সবচেয়ে বেশি। ঠিক একইভাবে শরীরের ভেতরের দিক অর্থাৎ গ্যাস্ট্রোডার্মিস, সেখানেও পেশি আবরণী কোষ আছে, এর সংখ্যা সবচেয়ে বেশি। তবে গ্যাস্ট্রোডার্মিস অর্থাৎ ভেতরের দিকের যে পেশি আবরণী কোষ আছে তার কিন্তু আরও একটা নাম আছে, আরেকটা নাম হচ্ছে পুষ্টি কোষ, বা যেটাকে ইংরেজিতে বলা হয় নিউট্রিটিভ সেল। নিউট্রিটিভ সেল। খেয়াল করো, শরীরের বাইরের দিক বা এপিডার্মিসে সবচেয়ে বেশি ছিল পেশি আবরণী কোষ, শরীরের ভেতরের দিকেও কিন্তু পেশি আবরণী কোষ সবচেয়ে বেশি, কিন্তু ভেতরের দিকে লাল রঙের লেয়ারের মধ্যে যে পেশি আবরণী কোষগুলো থাকবে তাদের কিন্তু মাঝে মধ্যে পুষ্টিকোষও বলা হয়। কেন? কারণ খাদ্য পুষ্টি আহরণে, খাদ্য থেকে পুষ্টি বের করতে বা খাদ্যকে পরিপাক করতে এই কোষগুলো, এই পেশি আবরণী কোষগুলো বেশ ভূমিকা রাখে। এই জন্য ভেতরের দিকের বা গ্যাস্ট্রোডার্মিসের যে পেশি আবরণী কোষগুলো আছে তাদেরকে পুষ্টিকোষ বা নিউট্রিটিভ সেল নামেও ডাকা হয়। এবার চলো আমরা এখন এখানে যদি দেখি, যে কোষগুলো আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ কোষগুলাই কিন্তু এখানে এই যে লাল রঙের লেয়ারের মধ্যে অর্থাৎ ভেতরের অন্তত্বকে যে কোষগুলো দেখছি অধিকাংশ কোষই কিন্তু পেশি আবরণী কোষ। এদের বৈশিষ্ট্যগুলো এবার আমাদের জানতে হবে। তোমরা লক্ষ্য করো, পেশি আবরণী কোষ বা পুষ্টি কোষের বেশ কিছু বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য সেটা বোঝার জন্য আমরা একটু এখানে দেখে নিই কোনটা পেশি আবরণী কোষ। খেয়াল করো, এইটা একটা পেশি আবরণী কোষ, এইটা একটা পেশি আবরণী কোষ, এটাও একটা পেশি আবরণী কোষ, এটাও একটা পেশি আবরণী কোষ। এই পেশি আবরণী কোষের মধ্যে কমন কিছু বৈশিষ্ট্য আছে। পেশি আবরণী কোষের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, তোমরা খেয়াল করো, এই প্রত্যেকটা কোষের মধ্যে কিন্তু দানা আমরা দেখতে পাচ্ছি, যে দেখো দানা দেখা যাচ্ছে, অর্থাৎ এদের হচ্ছে সাইটোপ্লাজমটা হচ্ছে ঘন, এদের ঘন সাইটোপ্লাজম বিদ্যমান, এটা একটা বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা পেশি আবরণী কোষের মধ্যে দেখো এখানে 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 সবগুলা কোষের মধ্যেই কিন্তু হচ্ছে বড় নিউক্লিয়াস বিদ্যমান, বড় নিউক্লিয়াস বিদ্যমান। তারপরে দেখো প্রত্যেকটা পেশি আবরণী কোষের মধ্যে কিন্তু আরেকটা কমন বৈশিষ্ট্য আমরা পাচ্ছি, যে দেখো এটা একটা, এই জিনিসটা কোষ গহ্বর বিদ্যমান। প্রতিটা পেশি আবরণী কোষের মধ্যে হচ্ছে কোষ গহ্বর বিদ্যমান, কোষ গহ্বর বিদ্যমান। এই কয়টা বৈশিষ্ট্য কিন্তু প্রত্যেকটা পেশি আবরণী কোষের মধ্যেই থাকে। এবার একটা জিনিস তোমরা সবাই খেয়াল করো, পেশি আবরণী কোষে 4 জন হলেও প্রত্যেকের কিন্তু চেহারা বা শেপ একরকম না। দেখো, এই পেশি আবরণী কোষের মধ্যে 2টা উপবৃদ্ধি দেখা যাচ্ছে, যেদেরকে আমরা ক্ষণপদ বলতে পারি। এই পেশি আবরণী কোষটার দেখো আবার একটা ফ্লাজেলা আছে, এই পেশি আবরণী কোষেরও কিন্তু একটা ফ্লাজেলা আছে। তার মানে আমরা বুঝতে পারছি পেশি আবরণী কোষ হচ্ছে 2 রকম হতে পারে। পেশি আবরণী কোষের বাইরের দিকে কোনো কোষের মধ্যে আমরা ফ্লাজেলা দেখতে পাই, কোনো কোষের মধ্যে আমরা ক্ষণপদ দেখতে পাই। অর্থাৎ পেশি আবরণী কোষকে 2 ভাগে ভাগ করা যেতে পারে। একগুলো হচ্ছে
ক্ষণপদীয় পেশি আবরণী কোষ, ইংরেজিতে বললে হচ্ছে সিউডোপোডিয়াল সেল একগুলা। অর্থাৎ এই যে এই পেশি আবরণী কোষটা এবং এই পেশি আবরণী কোষটা, এই যে দেখো এই যে দুজনের কিন্তু ছোট ছোট পা আছে, এই যে পায়ের মতো অংশ আছে, ক্ষণপদীয় পেশি আবরণী কোষ হচ্ছে এরা। কিছু পেশি আবরণী কোষ আমরা দেখব, যেমন এই যে এই পেশি আবরণী কোষ আর এই পেশি আবরণী কোষ, তাদের মধ্যে কিন্তু আবার দেখো চাবুকের মতো ফ্লাজেলা আছে। এদেরকে কিন্তু আমরা বলবো ফ্লাজেলীয় পেশি আবরণী কোষ। এদেরকে আমরা বলবো ফ্লাজেলীয় পেশি আবরণী কোষ, ফ্লাজেলীয়, ইংরেজিতে বললে ফ্লাজেলেটেড, ফ্লাজেলেটেড পেশি আবরণী কোষ। তাহলে কোনো পেশি আবরণী কোষের যদি ক্ষণপদ থাকে, আঙ্গুলের মতো হচ্ছে ক্ষণপদ থাকে, পায়ের মতো হচ্ছে ক্ষণপদ থাকে, তারা হচ্ছে ক্ষণপদীয় পেশি আবরণী কোষ। আর যদি ফ্লাজেলা থাকে তখন তাদেরকে বলবো আমরা ফ্লাজেলীয় পেশি আবরণী কোষ। তোমরা ভালো করে এই জিনিসটা মনে রেখো। ফ্লাজেলীয় পেশি আবরণী কোষের মধ্যে অবশ্য আমি একটা ফ্লাজেলা দিলেও এখানে কিন্তু অনেকগুলো ফ্লাজেলা থাকতে পারে, 1 থেকে 4টা পর্যন্ত ফ্লাজেলা থাকতে পারে, 1 থেকে 4টি পর্যন্ত ফ্লাজেলা থাকতে পারে। এই কথাটা তোমরা একটু মনে রেখো। আর ক্ষণপদ সম্পর্কে যাদের মনে নাই একটু মনে রাখবে, অ্যামিবার কিন্তু ক্ষণপদ ছিল, ক্ষুদ্র ক্ষুদ্র কিছু পা যেগুলো নড়াচড়া করার মাধ্যমে অ্যামিবা চলতে পারে, সেই কোষগুলোকে কিন্তু সেই জিনিসগুলোকে কিন্তু অ্যামিবা বলা হচ্ছিল। এটা অ্যামিবার মতো, তাহলে একটু নড়াচড়া করতে পারে, এরকম একটা বিষয়। এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে হাইড্রার শরীরে যে অন্তত্বক আছে, এই অন্তত্বকের অধিকাংশ কোষগুলোই তো পেশি আবরণী কোষ। এই পেশি আবরণী কোষ এত থাকার দরকার কি, এদের কাজ কি, সে বিষয়টা এবার আমরা আলোচনা করব। পেশি আবরণী কোষের কাজ করব, ভালো করে খেয়াল করো। পেশি আবরণী কোষের প্রথম কাজটাই আমরা যদি জেনে নিই, যেহেতু নামটাই খেয়াল করো, নামই কিন্তু পেশি আবরণী কোষ বা পুষ্টিকোষ, পুষ্টিকোষও কিন্তু এদের নাম, ওটা আমি একটু মিশিয়ে দিয়েছি, জায়গা ছিল না তাই। যাই হোক, পেশি আবরণী কোষের কাজ কি? যেহেতু এরা পেশি, আমাদের পেশিকে আমরা কি করতে পারি বলো? সংকোচন করতে পারি, প্রসারণ করতে পারি। ঠিক তেমনই হাইড্রাও কিন্তু তাদের এই পেশি আবরণী কোষগুলোকে কিন্তু সংকোচন প্রসারণ করতে পারে। আর পেশি আবরণী কোষ যদি সংকোচন প্রসারণ হয়, তাহলে কিন্তু দেহ সরু বা চওড়া হতে বাধ্য। তাহলে পেশি আবরণী কোষের সংকোচন প্রসারণের মাধ্যমে কিন্তু তারা দেহকে সরু এবং চওড়া করে। দ্বিতীয়ত, পেশি আবরণী কোষের আরও একটা দরকারি কাজ আছে, সবাই খেয়াল করো। পেশি আবরণী কোষগুলো কিন্তু মুখের মধ্যেও থাকে। গ্যাস্ট্রোডার্মিসের যে পেশি আবরণী কোষ, সেটা কিন্তু তার মুখছিদ্রের চারপাশেও থাকে। তাদের মুখটাকে খোলা এবং বন্ধকে কন্ট্রোল করে, তাদের মুখ খোলা এবং বন্ধ করে। পেশি আবরণী কোষের, গ্যাস্ট্রোডার্মিসের পেশি আবরণী কোষের আরেকটা কাজ হচ্ছে মুখটাকে খোলা এবং বন্ধ করা। এই জিনিসটা মনে রাখবো। 3 নাম্বার বিষয় হচ্ছে, তোমরা দেখো কিছু পেশি আবরণী কোষের কিন্তু গায়ে ফ্লাজেলা আছে। এই ভেতরের দিকের কিছু পেশি আবরণী কোষের গায়ের মধ্যে এরকম ফ্লাজেলা আছে, এরকম ফ্লাজেলা আছে। ফ্লাজেলাগুলো দিয়ে তারা খাদ্যকে আঘাত করে। পেশি আবরণী কোষের মধ্যে যে কোষগুলো ফ্লাজেলীয় কোষ, তারা ফ্লাজেলার মাধ্যমে খাদ্যকে আঘাত করে। এই যে দেখো, ফ্লাজেলার মাধ্যমে খাদ্যকে আঘাত করবে। তাহলে খাদ্যকে আঘাত করলে খাদ্য কেমন হবে? খাদ্য কিন্তু চূর্ণ হয়ে যাবে, এটা আমরা মনে রাখবো। পেশি আবরণী কোষ দিয়ে খাদ্যকে চূর্ণ করা হয়, খাদ্যকে চূর্ণ করা হয়, এটা আমরা মনে রাখবো। তারপরে দেখো, পেশি আবরণী কোষ আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করে। এই জায়গাতে মনে করো কিছু পেশি আবরণী কোষ আছে। এই পেশি আবরণী কোষগুলো কি করে? পানিকে ভেতরের দিকে ঢুকতে ধাক্কা দেয়। এদের আন্দোলনে, এই ফ্লাজেলীয় কোষগুলোর আন্দোলনে এই ফ্লাজেলাগুলোর ধাক্কা খেয়ে খেয়ে পানিগুলো নিচের দিকে আসে, অর্থাৎ তাদের দেহের ভেতরে পানি প্রবাহ চলমান হয় এই পেশি আবরণী কোষগুলোর কারণে, পানি প্রবাহ সৃষ্টি করে। সবশেষে আরেকটা জিনিস আমাদের পড়তে হবে, পেশি আবরণী কোষের কিছু সদস্যতেই ক্ষণপদীয় কোষ। এই ক্ষণপদগুলো কি করে দেখো, এখানে যদি একটা খাদ্যবস্তু আসে, এই ক্ষণপদ তার 2টা পাকে একত্রিত করে খাদ্যটাকে ভেতরে ঢুকায় নেয়। অর্থাৎ ক্ষণপদীয় কোষগুলো একটু যে খাবারটাকে ভেতরে ঢুকায় নেয়। ক্ষণপদীয় কোষগুলো খাদ্য গ্রহণে কাজ করে, ক্ষণপদীয় কোষগুলো খাদ্য গ্রহণ করে। এই কয়টাই হচ্ছে পেশি আবরণী কোষের কাজ। কিছু পেশি আবরণী কোষ ক্ষণপদীয় কোষ, কেউ হলো ফ্লাজেলীয় কোষ। 2 রকম কোষ মিলে এই কাজগুলোই সাধারণত করে থাকে। এবার আমরা আলোচনা করব হাইড্রার শরীরের ভেতরের স্তরে, অর্থাৎ অন্তত্বক বা গ্যাস্ট্রোডার্মিসের আরও একটা গুরুত্বপূর্ণ কোষ, যার নাম হলো গ্রন্থি কোষ। এই গ্রন্থি কোষ সম্পর্কে তোমরা প্রথমে জেনে নাও যে গ্রন্থি কোষগুলো কোথায় থাকে। এই যে এটা যদি হাইড্রার শরীরের ভেতরের দিকে ত্বক হয়, এই যে এই জিনিসটাই হচ্ছে একটা গ্রন্থি কোষ। তার মানে আমরা মনে রাখবো এটা হচ্ছে আমাদের সেই গ্রন্থি কোষ। আগের টিকগুলা তুলে দিই, এটা হচ্ছে সে আমাদের গ্রন্থি কোষ। এই গ্রন্থি কোষটা কোথায় থাকে? হাইড্রার শরীরে মাঝে মধ্যেই থাকে। পেশি আবরণী কোষ তো সবচেয়ে বেশি থাকবে, পুষ্টিকোষ তো সবচেয়ে বেশি থাকবে, মাঝে মধ্যে পুষ্টিকোষের ফাঁকে ফাঁকে এই গ্রন্থিকোষটা থাকবে। গ্রন্থিকোষ যদি শরীরের বিবেচনায় আমরা একটু পড়ি, এই জিনিসটার নামটা হচ্ছে হাইপোস্টোম। এই জিনিসটার নামটা হাইপোস্টোম। হাইপোস্টোমে গ্রন্থিকোষের সংখ্যা হচ্ছে সবচেয়ে
বেশি। তাহলে আমরা মনে রাখবো হাইপোস্টোমের মধ্যে গ্রন্থিকোষের সংখ্যা সবচেয়ে বেশি। এটা হলো পদতল, পদতলের এই জায়গাতে গ্রন্থিকোষের সংখ্যা মোটামুটি কম। আরেকটা জায়গা দেখো, এই হলো কোর্সিকা, কোর্সিকা গ্রন্থিকোষের সংখ্যা একদমই নাই, অর্থাৎ এই জায়গাতে কোর্সিকার মধ্যে কোনো গ্রন্থিকোষ থাকে না। তাহলে আমরা এই বিষয়টা একটু মনে রাখবো, হাইপোস্টোমে সবচেয়ে বেশি, পদতলে একবারে কম, আর কোর্সিকাতে কিন্তু গ্রন্থিকোষ নাই। এবার দেখো গ্রন্থিকোষগুলো দুই প্রকার, গ্রন্থিকোষগুলো দুই প্রকার, দুই ধরনের গ্রন্থিকোষ থাকে। কিছু গ্রন্থিকোষ আছে যে গ্রন্থিকোষগুলো হচ্ছে মিউকাস ক্ষরণকারী, কিছু গ্রন্থিকোষ হচ্ছে মিউকাস ক্ষরণকারী, আর কিছু গ্রন্থিকোষ হচ্ছে এনজাইম ক্ষরণকারী। গ্রন্থিকোষ তাহলে আমরা দেখতে পাচ্ছি দুই প্রকার, কেউ মিউকাস ক্ষরণকারী আর কেউ এনজাইম ক্ষরণকারী। এই মিউকাস আমরা বিষয়টা জানি সবাই, মিউকাস মানে হলো পিচ্ছিল পদার্থ, পিচ্ছিল পদার্থকে বলা হয় মিউকাস। তো হাইড্রার শরীরের মধ্যেই যে হাইপোস্টোম বা মুখের চারপাশে, হাইপোস্টোমের চারপাশে এই জায়গাতে মিউকাস ক্ষরণকারী যে গ্রন্থিকোষগুলো তারা বেশি বেশি থাকে। এই জায়গাতে পিচ্ছিল পদার্থ বা মিউকাস ক্ষরণ বেশি বেশি হয় গ্রন্থিকোষের মাধ্যমে। তাহলে কি হয়, খাবারগুলো পিচ্ছিল এই মিউকাসের কারণে সহজেই তারা গিলতে পারে, অর্থাৎ মিউকাস ক্ষরণকারী গ্রন্থিকোষগুলো মিউকাস ক্ষরণ করে, আর মিউকাসটা কিন্তু খাদ্য গিলতে কাজ করে, খাদ্য গিলতে সাহায্য করে, এটা আমরা মনে রাখবো। দ্বিতীয়ত কিছু গ্রন্থিকোষ হচ্ছে এনজাইম ক্ষরণ করে, যে হাইড্রার শরীরের নিচের দিকে যে গ্রন্থিকোষগুলো আছে এরা মনে করো অনেকেই এনজাইম ক্ষরণ করে। আর এনজাইমগুলো কি করে, খাদ্যকে পরিপাক করে। তার যে হচ্ছে এই গহ্বরটা সিলেন্টেরন গহ্বর, এর মধ্যে খাদ্য হজম করতে এনজাইমগুলো কাজ করে, অর্থাৎ এনজাইম ক্ষরণকারীগুলো খাদ্য হজমে কাজ করে। এই বিষয়টা আমরা মনে রাখবো। গ্রন্থিকোষের দুই রকম প্রকারভেদ, একগুলো হচ্ছে মিউকাস ক্ষরণকারী আর এগুলো এনজাইম ক্ষরণকারী। মিউকাস ক্ষরণকারীগুলো মিউকাস ক্ষরণ করে, যে মিউকাসটা খাদ্য গিলতে কাজ করে, আর এনজাইম ক্ষরণকারীগুলো এনজাইম ক্ষরণ করে, যেটা আসলে খাদ্য পরিপাক বা খাদ্য হজমে কাজ করে, এটা আমরা মনে রাখবো। এবার আমরা আলোচনা করব হাইড্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বৈশিষ্ট্য সূচক একটা হচ্ছে কোষ, যার নাম হলো ইন্টারস্টিশিয়াল কোষ, এটা সম্পর্কে। শরীরের বাইরের দিকে অর্থাৎ বহিঃত্বকে যেমন ইন্টারস্টিশিয়াল কোষ বিদ্যমান, শরীরের ভেতরের দিকে অন্তত্বকেও কিন্তু ইন্টারস্টিশিয়াল কোষ বিদ্যমান। দেখো এটা একটা গ্রন্থিকোষ, এটা একটা পুষ্টিকোষ বা পেশি আবরণী কোষ, এদের দুজনের মাঝখানে এই লাল রঙের যে ডটগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই জিনিসগুলোই হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। এই যে লাল রঙের ডটগুলোই হচ্ছে সেই ইন্টারস্টিশিয়াল কোষ। তাহলে ইন্টারস্টিশিয়াল কোষ বেশ কিছু কোষের মাঝে মাঝে অবস্থান করে। আমরা জানি ইন্টার মানে হলো মধ্যবর্তী, স্টিশিয়াল মানে হচ্ছে অবস্থান। দুইটা হচ্ছে পুষ্টিকোষ বা হচ্ছে গ্রন্থিকোষের মাঝখানের অবস্থান করে বলে এদেরকে বলা হয় ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষের কাজ আমরা প্রত্যেকেই জানি। আমরা জানি যে হাইড্রার শরীরে এই কোষগুলো টোটিপোটেন্ট ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ এরা যে কোনো কোষে পরিণত হতে পারে। শরীরের প্রয়োজনে যে কোনো কোষে এরা পরিণত হতে পারে ইন্টারস্টিশিয়াল কোষগুলো। মনে করো কখনো প্রয়োজন হচ্ছে তার একটা পুষ্টিকোষ বানানো, সে পুষ্টিকোষটা ইন্টারস্টিশিয়াল কোষ তৈরি করে। কখনো মনে হচ্ছে একটা তার হচ্ছে গ্রন্থিকোষ বানানোর প্রয়োজন, সেটাও কিন্তু ইন্টারস্টিশিয়াল কোষ তৈরি করতে পারে, অর্থাৎ ইন্টারস্টিশিয়াল কোষ সকল কোষ তৈরি করতে পারে। তাহলে ইন্টারস্টিশিয়াল কোষ নিয়ে আমরা আগে যেহেতু পড়েছি, এতটুকু পড়াটা আমাদের জন্য যথেষ্ট। এবার তার শরীরের ভেতরের দিকে অর্থাৎ অন্তত্বকে আর দুটো গুরুত্বপূর্ণ কোষ পড়বো, যাদের নাম হলো স্নায়ুকোষ আর সংবেদী কোষ। প্রথমে যদি আমি সংবেদী কোষ সম্পর্কে ধারণা দেই, দেখো এই যে হচ্ছে এই কোষটা, যার একটা ছোট্ট রোম আছে, এই কোষটাকে কিন্তু বলা হয় সংবেদী কোষ। এরকম তার শরীরের ভেতরের দিকে মাঝে মধ্যে পুষ্টিকোষের ফাঁকে ফাঁকে এই সংবেদী কোষগুলো আছে। তাহলে এখানে দেখো শরীরের ভেতরের দিকে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র কিছু সংবেদী কোষ আছে, দাগগুলাই মনে করে একটা সংবেদী কোষ। শরীরের বাইরেও কিন্তু এরকম সংবেদী কোষ ছিল। সংবেদী কোষের কাজই হচ্ছে বিভিন্ন অনুভূতিকে গ্রহণ করা, বিভিন্ন অনুভূতি বা তথ্যকে রিসিভ করা। শরীরের বাইরে বা বহিঃত্বকে যে সংবেদী কোষগুলো ছিল, তারা পানিতে কোনো শত্রু আছে কিনা, পানিতে কোনো খাদ্যবস্তু আছে কিনা, কোথায় তাপমাত্রা কেমন, কোথায় স্রোত কেমন, এই বিষয়গুলো কিন্তু মাপত তার বহিঃত্বকের সংবেদী কোষগুলোর মাধ্যমে। আর অন্তত্বকে ভেতরের দিকে যে সংবেদী কোষগুলো আছে, এগুলা দিয়ে তারা কিন্তু খাদ্যের বিভিন্ন গুণাগুণ মাপতে পারবে। অর্থাৎ খাদ্যটা যেটা খেয়েছে সে, তার মধ্যে কোন পদার্থ বিদ্যমান, কোন পুষ্টিটা বিদ্যমান, সেটাই কিন্তু অন্তত্বকের সংবেদী কোষ দ্বারা তারা মাপতে পারবে। সংবেদী কোষকে বলা হয় কিন্তু সেন্সরি সেল, সংবেদী কোষকে ইংরেজিতে বলা হয় সেন্সরি সেল। তাহলে এই হচ্ছে সেন্সরি সেলের বর্ণনা। সেন্সরি সেলগুলো যারা আছে তাদের কিন্তু একটা করে এরকম আবার একটা হচ্ছে রোম থাকে, সংবেদী রোম থাকে, ফ্লাজেলার মতো দেখতে এই জিনিসটা থাকে।
এবং যখন তারা সংবেদী কোষ দিয়ে বিভিন্ন সংবেদটাকে গ্রহণ করে, সংবেদী কোষের সেই অনুভূতিটা তারা দেখো এই যে তার মেসুগ্লিয়াতে বিদ্যমান বেশ কিছু লাল রঙের আমি ক্ষুদ্র ক্ষুদ্র জালের মতো অংশ দেখাচ্ছি, সেই কোষগুলোকে পাঠায় দেয়। সংবেদটা যে কোষগুলোতে পাঠায় দেয় তারাই কিন্তু সেই স্নায়ু কোষ। তার মানে আমরা মনে রাখবো সংবেদটাকে গ্রহণ করা হয় সংবেদী কোষ দিয়ে, আর সংবেদটাকে স্থানান্তর করা হয়, সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাদের স্নায়ু কোষ বা নার্ভ সেলের মাধ্যমে। তো নার্ভ সেলগুলো কোথায় অবস্থান করছে তোমরা দেখতেই পাচ্ছ, শরীরের মাঝখানের দিকে যে মেসুগ্লিয়া আছে, যে শরীরের মাঝখানের দিকে যে মেসুগ্লিয়া আছে, এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে যে মেসুগ্লিয়া আছে, সেখানে কিন্তু নার্ভ সেলগুলো অবস্থান করে। এই হচ্ছে সংবেদী সেল এবং নার্ভ সেলের মধ্যে পার্থক্য এবং কাজের পার্থক্যগুলো।